এখনো ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয় যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছো? আর কার সাথে? তোমার বরের সাথে? হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে। ও। তখন গটগট পায়ে হেঁটে সেখানে আজলান এলো, বলল, মেহবুব চলো। তাসলিমা খাতুন তাকে দেখে হাঁ করে চেয়ে রইলেন। আজলান তাকে দেখে বলল, আপনি কেমন আছেন? তাসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হেসে বললেন, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তাসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম, বাচ্চার বাবার অনেক প্রশংসা করছিল। তিথি বুড়িকুচকে চাইল। আজলান বলল, ও তা জানি। তাসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বলল, আমরা আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান। তিথি ভালো থেকো, শীঘ্রই সুখবর শুনবো। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা, মহিলা মিথ্যা বললো কেন গো? কারণ সবাই তোমার মতো স্টুপিড নয়। সবাই তোমার মতো পোল্টিবাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তাও তো ভাই, জি আর কি মারবো? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা কেন বলো? ডোডো যদি বোবা হয়? তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরো 7 দিন পর, কিন্তু তিথির ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বলল, ওমা, আমি যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগে মেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখছিস খোকা? ওখানে উন্নত চিকিৎসা দেয়, তুমি যাতে কষ্ট না পাও সেই জন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তিথি কাঁদতে লাগলো। আমার আচারের বয়ামটা বেড সাইড টেবিলে রাখা আছে, আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমিরায় লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলোও তুমি রেখে দিও। রমলা চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথাও যাইবা না, এটা তোমার বাড়ি, তোমাকে ফিরতেই হইব। তো তুমি তোমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আস্তে আস্তে রাখবো। স্পঞ্জের মিষ্টি না কিন্তু, কালো জামুনের মিষ্টি। আজলান বলল, ওকে। আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল করে, বেশি বেশি টক দিয়ে, উপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে, আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হেডম নেই, আবার বলে আর কিছু। কতগুলো খেতে চাইছি, খেতে দাও নাই? আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জ্বলে ছাই হয়ে যাইতেছে, বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন, তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগলো। আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি তোমার কথা রাখবো। কাঁদবে না, তোমার ডোডো কাঁদবে। বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেয়, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার, পাই হাতের কাছে, পা দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখলো। চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসবো, ওরা আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসব বেদনা আরো গাঢ় হওয়ায় সে চিৎকার দিয়ে কাঁদছিল। তারপরের দিন ফজর নাগাদ তিথির ছেলে বাবু হলো। সি সেকশন করিয়ে নেওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আজলান বলেছে সি সেকশন করানোর, মা আর বাচ্চা দুজনে যাতে সুস্থ থাকে, কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হসপিটালের করিডোর মেতে উঠল সদ্য জন্ম নিয়ে বাচ্চার কান্নায়। মালেকা বেগম খুশিতে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে তুলে নিয়ে। আম্বিয়া বেগম নাতিকে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখলো ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃষ্টপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কালেমা পড়ে শোনাতে বলো, আর বলো বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে, সেই টাকায় যেন কালো জামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছু বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে, তোর ছেলেকে কোলে নে খোকা। আজলান কোলে নিয়ে আয়জাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কলেমা পড়ে শোনালো। আয়জা বলল, আম্মা আম্মা, দেখো চোখ মেলেছে, ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিস ফিস করে বলল,
মা চতুর ছেলে চতুর হবে না? দেখেছিস তোকে কেমন করে দেখছে? আজলান বাচ্চার দিকে চেয়ে ভরু নাচিয়ে বলল। তোর বাড়ির মতো পাগলা গারোতে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথি যখন জ্ঞান ফিরল তখন মা শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখবো তোর বাবু। তিথি তাকে এক নজরে দেখে নিল। এই মোটাসোটা বাচ্চাটা তার পেটে ছিল। মালেকা বেগম বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বলতো কার মতো হয়েছে? মালেকা বেগম রেগে গিয়ে বললেন, ও মা। তিথি নাক টানতে টানতে কাঁদতে লাগলো। এই বেটা এখন আসবে না তাকে দেখতে, তার কাজ তো শেষ। এতদিন পেটে বাচ্চা ছিল বলে তাকে যত্নআত্তি করেছে, এখন তাকে ফিরেও দেখবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। আজলান তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব, এদিকে ফিরো, কথা আছে। তিথি ফিরল না, গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার মুখটা ফিরিয়ে নিয়ে দেখলো মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে জল নামলো তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই। তোমার জন্য কালো জামুন, ফুচকা, চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমকে বলল, একদম কাঁদবে না। তুমি কেন কাঁদছো আমি জানি, কিন্তু এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে। তারপর ক্লিনিকে 1000টা জার্মস আছে। তিথি আরো জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করলো, তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিচ থেকে ফিরে তাকালো। লিপস্টিক দেখে সজল নেত্রে হাসলো। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। আজলান বলল। তিথি ঠোঁট দুটো একে অপরে লাগিয়ে পা পা শব্দ করলো। খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসলো। তিথি কমলার খোয়া খেতে খেতে তাকে দেখলো আগাগোড়া। যথেষ্ট রূপবতী সে, বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তিথি সন্দিগ্ধ চোখে তাকে দেখে যাচ্ছিল। ফাটাকেষ্টের সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসি কেন? তিথি রাগত স্বরে তাকে ডেকে বলল, এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? আজলান চলে আসার নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে ওনাকে? কিছু না। তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙে লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরবো। তিথি খেতে খেতে মৃদুস্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? হুম। হবেই তো, আমার পেট কাটবে অত সাহস কার? তারপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে এনেছো কেন? আমি ওকে আর খাওয়াতে পারবো না, আমার সুরসুরি লাগে। শাট আপ, ওর খিদে পেয়েছে। তিথিকে বাড়িতে আনা হলো তার পরের দিন। অদক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চোবানি খেতে হলো তাকে। অধৈর্য সংযমহীন তিথি যেন এক রাতের মধ্যে ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই। যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাকো করতে করতে ফজরে রক্ত হয়ে যাবে। রাতে ঘুমাতে না পেরে তিথি পড়েছে মহা মুশকিলে। দিনের বেলায় যত ঘুমাক, রাতের ঘুমের অভাবটা যেন পূরণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমাতে পারে, যাও 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে শুধু সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে সাথে তার বাচ্চার বাপও নির্ঘুম থাকে। তিথি স্বাস্থ্যবিধি মেনটেন করছে কিনা সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখবে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানো ছুটে যেত তিথির। আজলান আজ হুট করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। এসে দেখলো বাচ্চা কাঁদছে। তিথি তার কান্নাকে উপহাস করে বলছে। মায়ের এমন উপহাস দেখে সে আরো চিৎকার করে কেঁদে যাচ্ছে হাত পা নেড়ে। আজলান দরজার কাছে এসে দাঁড়াতেই তিথি বলল, তোর জন্য চুল আঁচড়াতে পারছি না ডোডো। দেখ দেখ, চোখের নিচে কালি। একটু মায়া হয় না তোর? হবেই বা কেন? বাপ বজ্জাত, ছেলে বজ্জাত হবে না? তুই ভালো মানুষের বেটা নস, কিন্তু আমি তো তোর মা। 9 মাস পেটে রেখেছি, তোর কত লাথি খেয়েছি। আমার জন্য তোর মায়া হয় না ডোডো? ডোডোর কান্না থামার নয়। আজলান তার অস্বাভাবিক কান্না দেখে ভুরকুচকে ভেতরে ঢুকলো। তিথি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আজলান হ্যান্ড ব্রাশ দিয়ে হাত দিয়ে তোয়ালেতে হাত মুছতে তিথি একটা ব্লু গ্যাস ম্যাচ নিয়ে এসে বলল, নাও নাও, আগুন ধরো আগে। আজলান হাত বাড়িয়ে দিতে আগুন ম্যাচ জ্বালালো। আগুন ছেয়ে বাচ্চার কাছে যেতেই আজলান কোলে তুলে নিয়ে দেখলো সে হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তিথির দিকে কটমট চোখে তাকিয়ে আজলান বলল, তুমি ওকে এভাবে ফেলে রেখেছো? আমি জানতাম না। ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়বো না আমি। ননসেন্স মহিলা, খেয়াল কোথায় থাকে তোমার?
তিথি গোমরা মুখে ডোডোর দিকে চেয়ে রইল। ডোডোকে পরিষ্কার করে কোলে তুলে নিল আজলান। তিথি দেখলো সে একদম শান্ত হয়ে গেছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে, আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ, বাপ কোলে নিলেই ঘুম। এ কেমন কথা? তিথি বুঝে পায় না। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে না। বলে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। এসে দেখলো তিথি বেঘরে ঘুমাচ্ছে, মাথার নিচে বালিশ নেই, হাত খোপাটা খুলে গিয়েছে। আজলান তার মাথার নিচে বালিশ দিল, তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল। কফি খেয়ে তিথির জন্য চা বিস্কুট নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পেল তিথি ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে ডোডোর ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্টু ছেলে, ওঠ বলছি। সারা রাত আমাকে ঘুমাতে না দেওয়ার ফোন দিয়েটেছিস না বাপ ছেলে মিলে? আমি কিন্তু অত রাত জাগতে পারবো না ডোডো, বলে দিচ্ছি কিন্তু। তুই কাঁদবি, আমি ঘুমাবো। আমার মনে কিন্তু মায়া দয়া নেই ডোডো, আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে, তুই উঠবি কি উঠবি না? বলে দোলনায় ধূপধাপ মাথা ঢুকালো। আজলান ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার পাগলামো কমবে কিসে? তিথি অসহায় চোখে চেয়ে রইল, বলল, ওকে এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে? আমি জেগে থাকবো ওর সাথে, তুমি ঘুমাও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও, আমি দিব না। চুপচাপ চা খাও। তিথি এসে চা দেখে বলল, আমি মগ ভর্তি চা খাই, এসব অল্প চায়ে হবে না। চা বেশি খাওয়া ভালো না। বেশি খাবো। ওকে ফাইন। আজলানের নির্দেশে কিছুক্ষণ পর মগ ভর্তি চা নিয়ে এলো আয়েজা। তিথি চা খাওয়া শেষ করে আজলানকে জড়িয়ে ধরে থুতনিটা বুকে ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, ডোডো কাকে বেশি ভালোবাসে, তোমাকে না আমাকে? ছেলের মাকে একটু বেশি ভালোবাসে। তিথি খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বললে। তোমাকে একটু কম কেন ভালোবাসবে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত রয়ে যায়। ছেলেরা বাবাকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুর আব্বাকে খুব ভালোবাসো, তাই না? জানি না, ছাড়ো। বলো না, তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে তুমি ওনাকে কথা বলার জন্য আর খুঁজে পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও কত অপছন্দ করো। তুমি চুল আঁচড়ে নাও, তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে। তিথি চিরুনি নিয়ে এসে আজলানের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি আঁচড়ে দাও। আজলান আশ্রয় দিতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, সব চুল ছিঁড়ে ফেললো। ইচ্ছে করে করেছো তাই না? শাস্তি দিয়েছো আমাকে। জট বেঁধেছে সেটা ছাড়িয়েছি। আজব। তিথি কেঁদে ফেলল প্রায়, বলল, তোমাকে যদি আমি ডোডোর পটি আর উকুন ভাজা না খাইয়েছি। তিথির কথায় আজলান নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ফেল করে চেয়ে রইল। তার চোখ মুখ দেখে তিথি পালাতে যাবে, তখনই আজলান তাকে খপ করে ধরে ফেলল। তিথি চেঁচিয়ে বলল, ডোডো রে, তোর বাপ আমাকে মারছে, দেখ। ডোডোর নামকরণ আর গরু জবাই করে আকিকা করা হলো 21তম দিনে। বেশ বড়সড় আয়োজন হয়েছে সেদিন। ওর পুরো নাম দেওয়া হয়েছে শেখ তাসদিদ আইজান। মফিজ সাহেব আর মালেকা বেগমের খুশি শেষ নেই নাতিকে পেয়ে। তিথি এতটাই ব্যস্ত যেন সে ছেলের বিয়ে দিচ্ছে। আজলান তাকে সারাদিন আশেপাশে দেখেনি। নতুন নতুন কোল পেয়ে ডোডো ভীষণ খুশি। কোলে চড়ালে কান্না ভুলেও আসবে না তার। মেহমান কমে আসতে তিথি রান্নাঘর থেকে ঘরে এসে হাজির হলো। আজলানের পাশে এসে বসে বলল, ডোডো আজ অনেক টাকা পেয়েছে জানো? শাশুমা অনেক কট করে নিয়েছে, না হলে আরো বেশি হতো। বলে টাকাগুলো হিসাব করতে লাগলো। হিসাব শেষে বলল, 23,000 টাকা। তুমি যে আমাকে হাত খরচ দিয়েছো সেখানে কিছু আছে, সেগুলো সহ টোটাল হয়েছে 30,000 টাকা। শোনো, এগুলো দিয়ে আমি ডোডোর বউয়ের জন্য একটা নেকলেস বানাবো। গুড ডিসিশন। তিনি তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙুল গলিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাঁটাই করার মেশিন কিনে দিব, তুমি আমার গাল টাল ছিঁড়ে ফেলো। আজলান কাজে বেরোনোর আগে পই পই করে বলে দিয়ে গেছে, মেহবুব আইজানকে ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখবে না। ওয়াশরুমে যাওয়ার আগে মাকে অথবা আইজাকে ডেকে নেবে। খাওয়ানোর পর ওকে কোলে নিয়ে বেশি দোল দেবে না, হাসাবে না। তিথি লক্ষ্মীটির মতো মাথা নেড়েছে। আজলান নিশ্চিন্তে কাজে গিয়েছে। ফিরতে দেরি হলেও তিথির জন্য একটা ফুল আনতে ভুলেনি, যদিও ফুলটা বাসি। সহকর্মী ওনার ওয়াইফের জন্য কেনার সময় একটা আজলানকে দিয়ে বলেছিল, আপনার বিবিকেও দেবেন, দেখবেন ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা শব্দে আজলানের এক প্রকার অ্যালার্জি আছে। বিয়ে করলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউকে পরিমিত আদর্শ আগে রাখতে হবে, পাশাপাশি পরিমিত শাসনও করতে হবে। এটাই হচ্ছে মূল কথা।
এখানে ভালোবাসা টালোবাসা শব্দগুলোর জায়গা কোথায়? যত সব অপ্রাসঙ্গিক কাব্যিক কথাবার্তাকে মানুষের মগজে ঢুকিয়ে দেয়া হচ্ছে, যার ফলে সে আদর সোহাগে রাখার পরও তার বউ বলে সে কাঠখোট্টা মানুষ, রোমান্টিক নয়, প্রেমিক নয়। বিয়ের পর সাংসারিক ক্যাচাল নামক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে জীবনের আসল স্বাদ খুঁজে নিতে হয়। সেখানে প্রেমের জায়গা কোথায়? বাচ্চা হওয়ার পর যেখানে বিছানায় ভালো মতো জায়গা হচ্ছে না, সেখানে আবার প্রেম না ছাই। এসব প্রেম ভালোবাসার মতো সস্তা সস্তা লেকচারগুলো কবি সাহিত্যিকরা আবিষ্কার না করলে প্রতিটা মানুষ সংসারী হওয়ার প্রতিযোগিতায় লেগে পড়তো। কিন্তু এখনকার মাথা ঘুমোটা পাবলিকগুলো কবি সাহিত্যিক নামক উজবুকদের দ্বারা প্রভাবিত হয়ে প্রেম আর ভালোবাসার গভীর মর্মার্থ খুঁজতে গিয়ে স্বামী সংসার কিচ্ছু চেনে না। মাঝে মধ্যে বোধহয় স্বামীকে বলতে ভুলে যায়, কে গো তুমি, কোথায় থাকো, কোথা থেকে এসেছো, তুমি নারী না পুরুষ। ফুলটা আনার পর সেটাকে সে বেডসাইড টেবিলে রেখে ওয়াশরুমে চলে গিয়েছে। তিথি ফুলটা দেখা মতো চিৎকার চেঁচিমেচি শুরু করে দিল। ফোনটা তার সহকর্মী দিয়েছে, এ কথা তিথি বিশ্বাস করবে না। পুরুষ মানুষ কেন পুরুষ মানুষকে ফুল দেবে, এ অসম্ভব। সে কিনেছে, এ কথাও ভুল, কারণ বাসি ফুল কেউ কিনবে না, তাও একটা। অতএব দাঁড়াচ্ছে ফুলটা কোনো মেয়ে মানুষ তাকে দিয়েছে। রাগারাগি ফাঁকে কান্নাকাটিও করে ফেললো তিথি। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আজলানের কিছুই করার রইল না। আজলান এমনিতেও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মা ছেলে দুজনেই বকবক করে। শ্বশুরের 22-23 বছরের বাচ্চাটা তার 2 মাস বয়সী বাচ্চাটার সাথে সারাক্ষণ বকবক তো রয়েছেই, সাথে সে কি হাসি, যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলে। আজলান কানের উপর বালিশ চাপা দিয়ে ঘুমাতে পারে না। মাঝরাত অব্দি বকবক করতে গিয়ে যখন দুজন ক্লান্ত হয়ে পড়ে, তখন মা ছেলেকে বলে, ডোডো রে, তোর বাপটা সারাদিন কত কষ্ট করে বাইরে, কত কষ্ট করে রোজগার করে আমাদের জন্য। তোর জন্য আমি তোর বাপের কাছেও ঘেঁষতে পারি না, একটু মাথাও টিপে দিতে পারি না। তোর মনে কি দয়া মায়া নেই ডোডো? আজলানের তখন রাগ হবে নাকি নিজের আদৃষ্টের পরিহাস ভেবে সে দুঃখ যাপন করবে, কিছুই ভেবে পায় না সে। সেদিন কাজে বেরোনোর সময় আজলান দেখে তিথি ঘুমিয়ে ঢুলো ঢুলো চোখ নিয়ে কোনো মতে উঠে বসেছে। সে যাওয়ার সময় একটি এগিয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বের হয়, আজও তাই। আইজান তখন ঘুম। তার ঘুমন্ত মুখে কয়েকটা আদর দিয়ে আজলান বেরিয়ে যাওয়ার সময় যখন বলল, বাবুকে চোখে চোখে রাখবে, তিথি হাউই তুলে বলে ওঠে, ও আমাকে চোখে চোখে রাখে যাতে তোমার কাছে না যেতে পারি। ননসেন্স মহিলা। তোমার সাদা পায়জামায় হলুদ হলুদ যে রংটাকে আমি তরকারি ঝোল বলেছি, ওটা আসলে ডোডোর পটির রং ছিল। আমি ভাই বুঝি না কিছু, ও খায় দায় তরল জিনিস, পটি কেমনে হলুদ হয়? বেরোনোর সময় মাথা গরম করতে চায়নি আজলান, কিন্তু তিথির কথায় রাগ চেপে রাখতে পারেনি। বাহু চেপে ধরে বলল, পায়জামা ধুয়ে পরিষ্কার করে রাখবে, দাগটা না গেলে আমি তোমাকে সোজা বের করে দেব। আমি তো সেটাই চাই বস, একবার বের করে দেখো না। বাচ্চাকে ফিডার খাওয়াতে, হাগুমুতু পরিষ্কার করতে কি মজা হারে হারে বুঝবা। আজলান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এসে ডোডোকে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কোলে নিয়ে হাঁটলে ডোডোর চাইতে খুশি আর কেউ হয় না। আজলান তার নরম নাকটাতে নিজের নাক ঘষে আদর করে। তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করে ডোডো, যেন কত কিছু বুঝে সে। হঠাৎ হঠাৎ ঢেকুর তোলে। ছোট্ট শরীরটার ঘ্রাণ অদ্ভুত লাগে আজলানের। কোনো কৃত্রিম সুগন্ধি মাখতে হয় না, তারপরও মিষ্টি একটা সুঘ্রাণ বাচ্চাটার গায়ে। আজলান তার গালে টুপটাপ আদর করে তাকে হাসালো, আর তার পরপরই গলগল করে দুধ বমি করে দিল সে। আজলান দেখলো তার হাত আর বুকের মাঝে সাতটা ভরে গেছে বমিতে। তিথিকে ডাকতে তিথি দৌড়ে এলো, হাই হাই করে বলল, যা খেলি সব বের করে দিলি ডোডো? তুমি আমাকে বকো এখন, নিজেই ওকে এমন করে হাসালে কেন? হ্যাঁ, ও তো সব বের করে দিল। নিজে কি ওকে খাওয়াতে পারবে? ওকে খাওয়ানোর মুরদ তো নেই, শুধু বের করে দেওয়ার মুরদ আছে তোমার। আরো মুখে কত বড় বড় লেকচার। নিজের ওড়না দিয়ে সব বমি মুছে নিয়ে তিথি ডোডোকে কোলে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, হ্যাঁ রে ডোডো, তোর আক্কেল জ্ঞান কখন হবে? খাওয়া মাত্রই সব বের করে দিস। এখন কিছুক্ষণ পর আবার চিল্লাবি খিদে পেয়েছে বলে। আমার কি তোকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই? তোরও কি খাওয়া আর হাগুমুতু করা ছাড়া আর কোনো কাজ নেই? মায়ের হয়ে তোর বাপকে দুটো কথা তো বলতে পারিস না? হাতে হাতে কাজ করার মুরত তো তোর নেই, শুধু পারিস ভ্যা ভ্যা করে কাঁদতে। বিয়াদব ছেলে একটা, শট, আর কাঁদিস না। তোদের বাপ ছেলে ঢং দেখলে বাঁচি না। আম্বিয়া বেগমের কোলেও বেশিক্ষণ ছেলেকে রাখবে না সে। তেল মাখা শেষে কোলে নিয়ে ফেলবে। গোসল করানোর সময় ধরতে দেয় ও খাওয়ার সময় কোলে দেয়, নামাজ পড়ার সময় দেয়। বাকি সময় ছেলেকে কোল থেকে নামাবে না। আম্বিয়া বেগম বলল, তুই এক বেটা মানুষের মা হলি, আমাদের গুলা জলে জলে ভেসে ভেসে আসছে। তিথি ভৎসনা করে বলে, তোমরা হচ্ছ পুরনো আমলের অশিক্ষিত, আনপড়াহ
মেয়ে মানুষ, আমি হচ্ছে স্মার্ট মাদার। 21 শতাব্দীর মায়েরা কি তোমাদের মতো বাচ্চাকে রশি দিয়ে বেঁধে সেই রশি কোমরে গিট বেঁধে ঘরের কাজ করবে? তোর এক ঠোঁট আছে, কেউ পারবে না তোর সাথে। তুই একটা জিনিস। আমাকে সবাই বলতো তুই কেমনে সংসার করস, দেখমু জীবনেও তোর ঘর সংসার হবে না, তোর মতো পাগল ছাগলের জীবনেও স্বামী সংসার হবে না। এখন আমি তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি, বলে এসেছি এই দেখে আয় কিভাবে শ্বশুর শাশুড়ি আর বরটাকে জব্দ করেছি। সর। ডোডোর মুখে ভাত শোয়ানো হয়েছিল অনেক আগে, 5 কি 6 মাস বয়সে। এখন তার বয়স 13 মাস পড়েছে। ডোডো এখন টুকটাক খেতে শিখেছে। এখন তিথি তাকে ভাতের পাশাপাশি ঠান্ডা চা খাওয়ানো শিখিয়েছে। আর চায়ে তার এত নেশা হয়েছে যে সে চায়ের কাপ দেখলেই হাত ঝাপটানো শুরু করে। সাবু খেতে না চাওয়ায় আজলান ধমক দিতে সে কি কান্না। তিথির কাঁধে মাথা ফেলে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে গেল। ছেলের দুঃখে মাও কেঁদে ফেলবে এমন অবস্থা। তিথি বলল, আমার ছেলেকে অমন করে বকবে না। আমরা মা ছেলে এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চলে যাব বলে দিচ্ছি। বলেই ডোডোকে বলল, ডোডো ডোডো পা কোনটা দেখা, দেখা তো পা পা। ডোডো পা দুটো দোলাতে লাগলো। আজলান হতভম্ব হয়ে গেল। রেগে গিয়ে ডোডোর হাত পা বেঁধে দুধ খাইয়ে দিতে দিতে বলল, চুপচাপ খাও। মেহবুব, তুমি ওকে কি শেখাচ্ছ এসব? কচু, এসব কি হচ্ছে? তোমার ছেলেটার উপর এভাবে অত্যাচার করছো কেন? আজলান ধমকে বলল। শাট আপ। তিথি ডোডোর কাছে এসে জিভ বের করে বলল, এই ডোডো ডোডো, তোর বাপকে ভেঙচি দে তো। ডোডো জিভ বের করে তাকালো আজলানের দিকে। আজলান অবাক হয়ে তাকাতে তিথি হেসে উঠল। সাথে ডোডো খিক খিক করে হাসতে লাগলো। রাগে আগুন হয়ে আজলান তিথিকে ধরতে যেতেই তিথি পালিয়ে গেল। আর খাট বেঁধে আজলান তাকে ধরতে নেমেছে দেখে তিথি ছুটে এসে তাকে চাপটে জড়িয়ে ধরল। মুখ তুলে রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে বলল, আদর করার জন্য মিষ্টি সুরে ডাকতে হয়, এটা তুমি কবে শিখবে অফিসার? আজলান কিছু বলতে যাবে তার আগে ডোডো ডোডো চোখ বন্ধ করে বলে তিথি চোখ বন্ধ করে দেখলো। ডোডো তার দেখা দেখি চোখ বন্ধ করতে তিথি আজলানের মাথা টেনে গালে ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, ডোডো চোখ খোলার আগে আমার পাওনা দিয়ে ফেলো বস। তুমি তো আবার ঋণী হয়ে থাকতে চাও না। আগামী 7 দিনের মধ্যে ওর চায়ের নেশা কমাবে, নয়তো তোমাকে আমি বাড়ি থেকে সোজা বের করে দেব। সাথে ডোডোকে ফ্রি, ঠিক কিনা? জোরে বলো, ঠিক ঠিক। ডোডো ঘুম থেকে ওঠা মাত্রই কোলবালিশ ধরে উঠে বসেছে। তারপর হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে কেঁদে তার মাকে ডাকলো। তিথি এসে তাকে কাঁদতে দেখে বলল, আমাকে জ্বালাতে উঠে বসেছে। তোর চোখে কি ঘুম নেই ডোডো? ডোডো হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। কোলে নেয়ার আবদার জানিয়েছে। তিথি কোলবালিশ নিয়ে ফেললে ডোডো ঢলে পড়ে গেল বিছানায়। পড়ে যাওয়ায় কেঁদে উঠলে তিথি তাকে ভ্যা ভ্যা বলে উপহাস করলো। মায়ের উপহাস করা দেখে রাগে দুঃখে জোরে জোরে কাঁদলো ডোডো। আম্বিয়া বেগম দরজা ধাক্কা দিতে দিতে বলল, আমার নাতিটারে এত কাঁদাচ্ছিস কেন রে? ডোডো আরো জোরে কাঁদ। আজ তোর বাপ এলে বলবি আমার বউ আমাকে মারছে। বলবি তো? তুই তো বোবা, কিভাবে বলবি? কান্না করায় ডোডো চোখ লাল হয়ে গেল। তিথি কোলে তুলে দুগালে আদর করতে করতে বলল, ওলে ওলে বাবালে, তুই দেখছি আমার চাইতে কম ঢং জানিস না ডোডো। ছেলেকে আদর করতে করতে হাসতে লাগলো তিথি। বলল, আইচা চা আনো তো আমার ছেলের জন্য, মগ ভরে চা আনবে। ডোডো এদিক ওদিক তাকালো। তিথি হেসে বলল, ওরে চালাক রে, তুই এমন চাখর কেমনে হইলি রে ডোডো? তোকে চা খাওয়ানো যাবে না। আর আমি চা পাতা আর দুধ কিনতে গিয়ে ফকির হয়ে যাব পরে। আমার জামাই টাকা পয়সার প্রতি আমার একটা দরদ আছে। ডোডো গা ছাড়া মেরে মাকে হাঁটার জন্য ইঙ্গিত দিল। দরজার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিথি বলল, পারবো না হাঁটতে। তুই আমাকে পেয়েছিসটা কি? আমার গায়ে ভীষণ জ্বর ডোডো। তোর কাপড় চোপড় ধুতে ধুতে আমি শেষ হয়ে যাচ্ছি। তুই আমাকে এত জ্বালাস কেন? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তিথি তার নাকে টুপ করে আদর দিয়ে বলল, হা করে কি দেখছিস? তোর মা কালো তাই তো? ডোডো হাসলো। তিথি বলল, ওমা আবার হাসে? ডোডো আজকাল কিছু কিছু শব্দ উচ্চারণ করে। তিথি ওর কথা শুনে হেসে গড়াগড়ি খায়। ডোডো ড্যাব ড্যাব করে মায়ের দিকে তখন চেয়ে থাকে। তিথির কয়েক মাস ডোডোকে নিয়ে সময় কেটে গেছে। আজলান বাড়িতে একদম সময় দিতে পারে না। কাজের চাপে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলেও তার পরের দিন আবারও সদরে রওনা দিতে হয়েছে। তাদের মিশন শেষ হওয়ার পর হঠাৎ করে সে না জানিয়ে একদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরে শুনতে পেল তিথির ভীষণ জ্বর। তাই ঘরে ও ছেলেকে নিয়ে শুয়ে আছে। আয়েজা বলল,
বাবুও ঘুমিয়েছিল, তাই ওর মায়ের পাশে শুয়ে দিয়ে এসেছি। আজলান ঘরের দরজার সামনে দাঁড়াতেই দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তিথি চোখ বুজে আছে। ডোডো উঠে বসেছে, মায়ের গায়ে হাত দিয়ে খামছে দিচ্ছে। কেন তার মা অমন করে শুয়ে আছে চোখ বুজে, এটাই তার প্রশ্ন। ওর খামছি খেয়ে তিথির ঘুম ছুটে গিয়েছিল, যদিও কিন্তু সে চোখ বুজে শুয়ে আছে। ডোডো ওর বুকে দুহাতে খামছে দিতে দিতে বলল, আম্মান তুতু। তিথি ওর হাত সরিয়ে দিয়ে বলল, নেই, তোর বাপের কাছে যা, সারাক্ষণ শুধু খাই খাই করবে, দেব না তুতু। ডোডো ঠোঁট টানলো, তারপর ধপাস করে মায়ের গায়ে উঠে মাথা ঠুকালো। তিথি হাসতে হাসতে বলল, তোর মায়ের খুব জ্বর ডুডু, তারপরেও মারছিস। ডোডো শাড়ির আঁচলের তলে মুখ ঢুকিয়ে বলল, তুদা। তিথি হেসে উঠে তার গালে আলতো করে চড় দিল। ডোডো বসে দুহাতে চোখ কসলাতে কসলাতে ফুফাতে লাগলো। তিথি বলল, আচ্ছা আচ্ছা, কান্না করে না। ডোডো বসা অবস্থায় মায়ের শাড়ির আঁচল মাথার উপর তুলে দিয়ে মুখে শব্দ করলো উম। তিথি ঘুমিয়ে গেল। আজলান দরজা খুলে ঘরে ঢুকতেই ডোডো শাড়ির আঁচল তলা থেকে বেরিয়ে এসে আজলানের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। হেসে আবারও মায়ের বুকে মুখ ঢুকিয়ে নিল। কিছুক্ষণ পর আবারও বেরিয়ে এলো। আজলান হাত ধুয়ে এসে তার কাছে এসে বলল, মা ঘুম, আর আপনি খাওয়া দাওয়া করছেন? ডোডো তিথির গায়ের উপর উঠে শুয়ে থাকলো, শাড়িটা মাথার উপর তুলে দিয়ে। আজলান সেখান থেকে টেনে কোলে নিয়ে বলল, মাকে জ্বালাচ্ছেন কেন? তু হো। তুত্তু খাচ্ছেন? বাবা আপনার জন্য ঘোড়া এনেছে, দেখবেন। সুটকেস থেকে একটা কাঠের ঘোড়া বের করে দিল আজলান। রিমোট চেপে দিলে সেটি হুঙ্কার ছাড়ে, তারপর দৌড়ায়। আরেকবার চেপে দিলে সেটি পুনরায় ফিরে আসে। ঘোড়াটি পা তুলে হুঙ্কার তুলে ছুটতে দেখে ডোডো কি খুশি, চিল্লিয়ে উঠলো হাততালি দিয়ে। তার খুশি দেখে আজলান তার গালে চেপে চেপে আদর করলো। ডোডো খেলার ফাঁকে আবারও বিছানায় উঠে গেল। আবারও মায়ের বুকে মুখ আড়াল করে শাড়িটা মাথার উপর টেনে দিল। কিছুক্ষণ পর তিথি আচমকা চেঁচিয়ে উঠল। আজলান ভরকে গিয়েছে ওর চেঁচামেচি শুনে। তিথি ডোডোকে ঠাস করে মেরে বলল, অসভ্য ছেলে, তোর সব কটা দাঁত ফেলে দিব আমি। পরে আজলানকে দেখে সব ব্যথা বেদনা জ্বর ভুলে গিয়ে বলল, আমার জানা যায় আসতে, এত তাড়াতাড়ি কেন এসেছো? আজলান ইউনিফর্ম চেঞ্জ করতে করতে বলল, তুমি তোমার ছেলেকে নিয়ে দিব্যি আছো? ডোডোর খাওয়া তখন সম্পন্ন হয়নি। সে খেতে খেতে একবার মায়ের মুখের দিকে আর একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। তিথি বলল, এই ছেলেকে আমি বেচে দিব, কেউ বাদর ছেলে কিনবে কিনা দেখি তো। বাদর বানিয়েছে কে? আমি বানিয়েছি। আর কে? আচ্ছা আচ্ছা, তুমি গোসল করে এসো, আমি খেতে দিচ্ছি, এখন ঝগড়া করব না। আজলান ডোডোর দিকে চেয়ে বলল, আগে ওনার খাওয়া শেষ হোক। ডোডো শেষে দাঁতের জোর দেখাতে ভুলো না কিন্তু। ডোডো কি বুঝলো না কে জানে, বলে শব্দ করলো। তিথি রেগে মেগে বলল, বাপের কথায় সায় দিচ্ছিস? তোকে আমি বেচে দিব ডোডো, তোর মতো ছেলে আমার দরকার নেই। তোরা বাপ ছেলে দুটোই অত্যাচারী, আমি থাকবো না আর এই বাড়িতে। আজলান ফিরেছে দেখে আম্পিয়া বেগম নানান রকম রান্নার আয়োজন করেছে। আজলানের সাথে আয়েজার বিয়ে নিয়ে কথা বলছিল আফতাব সাহেব। আজলান আপাতত কোনো মন্তব্য জানায়নি। আফতাব শেখ জানালো আগামীকাল আয়েজাকে দেখতে আসবে পাত্রপক্ষ, সে যেন উপস্থিত থাকে। রাতে তিথি খাওয়া দাওয়া করতে পারেনি তেমন। বাড়িতে ডাক্তার এনেছিলেন আফতাব শেখ। ওষুধ খাওয়ার পর তিথির জ্বর আরো বেশি বেড়েছে। ডোডো খাওয়া দাওয়ার পর একা একা খেলছে। খিদে না পাওয়া অবধি আর কান্না করবে না। আয়েজা তাকে নিয়ে গিয়েছিল কোলে করে। ফুফির সাথে তার দারুণ ভাব। আম্বিয়া বেগমের চোখের মনীষে। এখন কথা বলা শিখছে। সারাক্ষণ দাদ্দা দাদ্দা বলে চিল্লায়। বাবা ডাকতে বলে আব্বা। সবাই তার কথা শুনে হেসে কোটি কোটি হয়। তিথির জ্বরে উল্টাপাল্টা বকছিল। আজলান ঘরের মেঝে মুছে ঘরটা গোছগাছ করলো। সারা ঘরে ডোডের কাপড় চোপড়, খেলনাপাতি, দোলনা ইত্যাদি মিলে হজবরল অবস্থা। সব গোছগাছ করতে করতে সে খেয়াল করলো তিথি মাথাটা পর্যন্ত তুলতে পারছে না। মাথাটা পানি দিয়ে ধুয়ে দিল সে। তারপর মুছে দিতে দিতে বলল, ইচ্ছে মতো পানিতে গা চুবিয়ে রেখেছিল বাথটবে, তাই না? তুমি এতদিন পরে এসে আমাকে বকছো কেন গো? আজলান ধমকে বলল, আমার প্রশ্নের অ্যান্সার দাও মেহবুব। জ্বর তোমার হয় না? না, হয় না। ডোডোরও যদি এমন হয়, বাচ্চাটার কি হবে তখন? তিথির মাথাটা তার বুকে ঠেকলো, বলল, আমার ডোডো অনেক শক্তিশালী, ওর বাহু তোমার চাইতে মোটা হবে, বুঝেছো? ওর মায়ের বুকের দুধে কত ভিটামিন আছে জানো? ডাক্তার কি বলেছে? বলেছে আজ মরেও যেতে পারি। আজলান তাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, সব সময় ফালতু কথা বলবে না মেহবুব। ডোডোর কথা ভাবো এসব বলার আগে। ফালতু মেয়ে মানুষ। তিথি বিছানায় ঢলে পড়ে বলল,
ডোডোকে তুমি রেখো, আমি চলে যাব। আর একবার এসব ফাউল কথাবার্তা বললে সোজা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। দূর বোকা লোক, আমার বাপের বাড়িতে যাওয়ার কথা বলছি। এতদিন যাওনি কেন? এখন আমি চলে এসেছি আর যেতে পারবে না? আয়জা ডোডোকে নিয়ে এলো। সে মাকে খুঁজছে। আজলানকে দেখে কোলে ঝাঁপ দিয়ে বলল,